নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের নিউজ চ্যানেল নিউজ নাওয়ে। এই মুহূর্তে যে জ্বলন্ত ইস্যুটা রয়েছে সারা দেশব্যাপী, সেই জ্বলন্ত ইস্যুটা আপনাদের জানা আছে নিশ্চয়, তবুও আপনাদের অবগতর জন্য বলছি যে গত 11 দিনে 4 বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। গত রাতেও কিন্তু পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আমাদের এই রাজ্যেরই আপনাদের প্রত্যেকেরই সুপরিচিত, এবং ওনার যদি ডেজিগনেশন বলি, উনি একাধারে কিন্তু পেশায় রয়েছেন, ওকালতিতে রয়েছেন। তারপর যদি আমরা রাজনৈতিক দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু জানি বিজেপির সহসভাপতি রয়েছেন সুবল ভৌমিক মহোদয়। দাদা, আপনাকে স্বাগত আমাদের নিউজ চ্যানেলের পর্দায়। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। যে ইস্যুটা আমি আপনাকে আগেই বললাম, যে পেট্রোল ডিজেলের যে দাম বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি প্রথমে এই বিষয়টা নিয়ে কি বলবেন? পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আজকে এটা আর দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা শুধু ভারতবর্ষের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। এটা জ্বলন্ত সমস্যা। সারা পৃথিবীতে একটা যুদ্ধ মহল তৈরি হয়েছে। আমাদের মতো দেশ, 140 কোটি মানুষের দেশ, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষ, এত সংখ্যায় মানুষ, সেই দেশের যে চাহিদা যোগানের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। সেই ক্ষেত্রে আজকের এই যুদ্ধ, যেটা রাশিয়া ইউক্রেনে বলুন, বা এখন যেটা ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধই বলুন, বিশেষ করে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে আছে। তো এটা তো একভাবে ভারতবর্ষের সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা। এক ব্যারেল ক্রুড অয়েল 65 টাকা থেকে এখন এটা $107 পৌঁছে গেছে। তো ভাবতেই পারেন প্রায় দ্বিগুণ। তো সেটা আন্তর্জাতিক সমস্যা, এটার প্রভাব, যুদ্ধের প্রভাব, সব মিলিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন সেটাকে রিকভারি করার জন্য। এবং পাশাপাশি আমেরিকা, আমাদের সার্বভৌমত্ব, স্বাভিমান দেশের, আমেরিকার কাছে এখন আমরা গিয়ে সারেন্ডার করতে পারি না। আমেরিকা বিভিন্নভাবে 500% ট্যারিফ ইম্পোজ করেছে। সমস্ত একটা সারা পৃথিবীতে একটা প্রতিকূল ওয়েভ সৃষ্টি হয়েছে, যাতে সমস্ত দেশগুলি আজকে এফেক্টেড। তার মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সবাইকে খাইয়ে পরিয়ে রেখেছেন, এবং ভারতবর্ষে এটা দাম বেড়েছে, এবং দেখবেন এটা অচিরেই সমস্যার সমাধান হবে, এবং তেল বিশেষ করে পেট্রোল ডিজেলের দামটা অবশ্যই কমবে। এখনো আমরা, এবং এটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে, এটা আমরা নিশ্চিত। সেই আশাতেই রয়েছেন। আচ্ছা, এই যে পেট্রোল ডিজেলের যে দাম বৃদ্ধিটা হয়, সাধারণ মানুষের মধ্যে তো প্রভাব পড়ে। সে বাজার বলুন, বা বাস ভাড়া বলুন, অটো ভাড়া বলুন, সবকটাতেই প্রভাব পড়ে। আমরা যদি একটু তাকাই, কৃষকের দিকে কিরকম প্রভাব পড়ে? এটা তো ঠিক, আমাদের একটা কৃষি প্রধান দেশ, তো সেখানে পেট্রোল ডিজেলের দাম বাড়লে তার একটা বড় প্রভাব কৃষি ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, বা সাধারণ মানুষের প্রতিদিনকার সমস্যার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। এটা তো সমস্যা হচ্ছে, বিকল্প শক্তির সন্ধানে উৎসে আমরা যাচ্ছি। ভারতবর্ষে এখন সোলারে তো পৃথিবীতে প্রায় 1 নম্বরে চলছে ভারতবর্ষ। এতটাই সংগঠিতভাবে, বিশেষ করে আমাদের যেসব রাজস্থানের মরুভূমি, খোলা, সেখানে কিছুই হয় না, কোনো শস্য ফলন হয় না, কিছু হয় না, বৃষ্টি নেই, সেই সব জায়গাগুলোতে এখন সেখানে সোলার সমস্ত পুরো একটা সময় ভারতবর্ষ এই সোলার শুধু ভারতবর্ষের প্রয়োজন না, এটা বাইরে এক্সপোর্টও করতে পারবে। এখন বিকল্প শক্তির সন্ধানে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, এবং সারা পৃথিবী এখন স্বীকার করছে সোলার এনার্জিতে, গ্রিন এনার্জিতে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে। তাই এই সমস্যাটা সাময়িক, এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন নতুন নতুন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। কি ব্যবসা বাণিজ্য যেটাই বলেন, বা টেকনোলজি বলেন, ডিফেন্স ইকুইপমেন্টের ক্ষেত্রেই বলেন, ট্যুরিজম বলেন, ট্রেড বলেন, সব ক্ষেত্রে নতুন নতুন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই সমস্যার সমাধানের জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। 24/7 উনি খেটে যাচ্ছেন। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আমার মনে জাগে, যে
যদি বিদেশের মাটিতে অপরিশোধিত তেলের যদি বৃদ্ধিটা মানে দামটা যদি বাড়ে, তাহলে কেন দেশের মাটিতে এটার প্রভাবটা পড়বে? দেখুন, আমাদের দেশে প্রায় 24খানা রিফাইনারি আছে। আমাদের যে তেল প্রোডাকশন হয় সেই রিফাইনারিগুলি চলবে না। তার জন্য আমরা মিডল ইস্ট কান্ট্রি থেকে, রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল নিয়ে 24টা রিফাইনারি থেকে সেখান থেকে আমাদের দেশের যেটা রিকুইজিশন সেটাও চলে, প্লাস আমরা একটা বিরাট মানে এক্সপোর্ট করি। ভারতবর্ষ কিন্তু মানে এই যে পেট্রোল ডিজেল রপ্তানিতে প্রথম দিকে মানে 2-3টে কান্ট্রির মধ্যে আছে। কারণ হচ্ছে রিফাইন করে আমরা ক্রুড অয়েল নিয়ে রিফাইন করে আমরা এগুলি বাজারজাত করছি, ওখান থেকে আমাদের একটা রেভিনিউ আসে। সুতরাং অনেকভাবেই ভারতবর্ষকে সংগঠিত করে বর্তমান যে সিচুয়েশন এটা মাথায় রেখে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার আর আমাদের প্রধানমন্ত্রী উনি প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন কন্ট্রোল রুমের মতো বসে। আপনারা জানেন এই গত 21 তারিখও যেখানে মন্ত্রিসভার 5 ঘন্টা বৈঠক হয়েছে মানে দেশের সমস্যা নিয়ে। আমরা এই সমস্যা সাময়িক, এর থেকে আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে আমার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি ইউএস থেকে এসছেন, এই রুবিও। তো বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে আমাদের ফরেন যে মিনিস্টার মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার উনিও খুব চেষ্টা করছেন, এবং মন্ত্রিসভার প্রত্যেকটা সদস্য সারা পৃথিবীর ছোট ছোট দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে এসে যায় তার চেষ্টা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে চলছে। আপনার কথাতেই আমি যাচ্ছি। আপনি বললেন যে এখানে রিফাইন করা হয়, তার উপর বাজারজাত করা হয়, এটার জন্য একটা রেভিনিউ আসে। তাহলে সেই যে রেভিনিউটা আসে এইটা কেন এখানে ব্যবহার করা হচ্ছে না? সাধারণ মানুষের উপরেই কেন তেলের দামটা বৃদ্ধিটা চাপানো হচ্ছে? দেখুন, এই যে আপনার দেখুন ভারতবর্ষের চারিদিকে তাকিয়ে দেখুন, যে দেশগুলো আছে এগুলো জনসংখ্যা কত? আমাদের 140 কোটি। আপনি যান পাকিস্তানে প্রায় 250 টাকা কিলো চাল খেতে হয়। আপনি যান নেপালে 150 টাকা কিলো চাল খেতে হয়। যান শ্রীলঙ্কায় 250 টাকা কিলো চাল খেতে হয়। যান বাংলাদেশে। তাহলে এই যে অথচ ভারতবর্ষ পৃথিবীতে একটি দেশও নেই যে সেই দেশের নাগরিককে 1 কেজি চাল বিনা পয়সায় দেয়। আমাদের 80 কোটি গরিব মানুষকে আজকে প্রায় 10 বছর হলো বিনা পয়সায় চাল দিচ্ছেন, খাবার দিচ্ছেন। তো এই টাকা তো অন্য কোথাও ডাইভার্ট হচ্ছে না। ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি এখন মানে সর্বাগ্রে, মানে আমাদের জিডিপি এখন সারা পৃথিবী দেখছে যে 7.3 লাস্ট 3 কনজিকিউটিভ টার্মে দেখছি আমরা প্রায় 7.3, যেখানে আমেরিকার জিডিপি 2.7, 3-এর নিচে নেমে গেছে। এই চায়না 5-6-এর মধ্যে উঠানামা করছে, সেখানে তাহলে ভারতবর্ষ কিন্তু চেষ্টা করছে এবং ভারতবর্ষের অগ্রগতি হচ্ছে। এই যুদ্ধ, এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে এই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইউএস যুদ্ধ, এই যুদ্ধগুলির প্রভাব আমাদের উপর পড়ছে। ভারত কোনোভাবে যুদ্ধে লিপ্ত হবে না, ভারত এই সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনি কোর্টে কিভাবে এসেছেন? কোর্টে আমাদের একটা সভা আছে, কোর্টে নির্বাচন। কিভাবে বাড়ি থেকে কিভাবে এসেছেন? আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে এসছি। কেন বাইসাইকেল নিয়ে আসবো? লোক দেখানো না, এইসব বললে হবে না। আমাদের ডেলি 200, 250, 300 কিলোমিটার রান করতে হয়। আমি বাইসাইকেল চালিয়ে সেটা পারবো না। হ্যাঁ, রান করতে হয়। আমাদের সরকারের কাজ, পার্টির কাজ, এগুলো আমি একদিন ফটো সেশন করতে পারবো বাইসাইকেল চড়ে। আপনি আপনার মিডিয়াতে দিয়ে দেবেন আমি বাইসাইকেল চালাচ্ছি। এগুলি চটকদারি চমকদারি দিয়ে রাজনীতি হয় না। তো আমি কোনোদিন সামনে পিছনে বা এসকর্ট বা কোনোদিনই আমি বিধায়ক থাকার সময় এটা বাড়াবাড়ি করিনি। আমি একাই চলতাম। অনেক সময় বলতো আমাকে, এখন আমি ট্রাইবেল এরিয়াতে যাই, আমি সেইগুলো এক্সট্রা একটা গাড়িও নেই না। ঠিক আছে, এটা আমাকে করতে, আমার কাজ তো আমাকে করতে হবে। যাক, প্রশ্নটা কিন্তু আমি ওইভাবে ওই অ্যাঙ্গেলে করিনি, কিন্তু উত্তরটা আপনার কিন্তু ওই অ্যাঙ্গেলের উত্তরটা কিন্তু আপনারা শুনে নিলেন। এবার আমার অ্যাঙ্গেলের প্রশ্নে যাই। আপনি গাড়ি দিয়ে এসছেন, তেলটার দাম বেড়েছে, গায়ে একটু জ্বালা করছে না? গায়ে একটু কি জ্বালা করছে না? তেলটা তো দাম বেড়েছে। না, তেলের দাম বেড়েছে এটা তো সবাই, একজন রাজনীতিবিদের সঙ্গে না, তেলের দাম বাড়লে এই তেলের দাম আপনি বলুন তো, এই যে ডলারের থেকে যে ইন্ডিয়ান রুপি,
এই ডলার থেকে এই যে এটা এটা কিন্তু বাড়ছে, তার মানে এই নয় যে ইন্ডিয়ান রুপির গুরুত্ব কমছে। মানে কেন এটা বাড়ছে, যেমন ভারত সরকার কতগুলো সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকার কিন্তু সমস্ত সারা পৃথিবী থেকে তার এই সমস্ত গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে, সম্পদ বাড়াচ্ছে, যে এই মুদ্রাস্ফীতির দিকে তাকিয়ে লাভ নেই। আপাতত মুদ্রাস্ফীতি কালকে কমিয়ে দেওয়া যায়, আমার যে গোল্ড আছে গোল্ড আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে সেই রুপি দিয়ে আমি মুদ্রাস্ফীতি কমিয়ে দেব। আমি দুটো কামড় খাচ্ছি, রুপি বেশি হচ্ছে, কিন্তু ভারতবর্ষ দেউলিয়া হতে পারবে না। ভারতবর্ষের কাছে কিন্তু অফুরন্ত গোল্ড জমা হচ্ছে প্রতিদিন, এবং যেখানে নরেন্দ্র মোদী যে বলেছেন আপনারা বেশি গোল্ড এখন কিনবেন না, দেখবেন ভারতবর্ষের অর্থনীতি কিন্তু একটা ব্যালেন্স অর্থনীতি, একটা ব্যালেন্স মেনটেন করে করে কিন্তু করছে। সেটা আমরা বুঝতে হবে, কারণ দেশকে আজকে যে কারণ হচ্ছে 1 তারিখে বেতন পাচ্ছে, আজকে যে এই যে 80 কোটি মানুষ বিনা পয়সায় চাল পাচ্ছে, এত এত প্রকল্পের কাজ চলছে, উন্নয়ন চলছে। একটা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরায় ছিল, এখন 10টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, ব্রডগেজ লাইনের কাজ চলছে, এগুলোর জন্য অর্থের প্রয়োজন। তো কামড়টা আমি তো চড়ছি, আমি কি ট্রেনটা চড়ছি না? আমি আসলে আসলে আমি 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 একজন একজন যে আমার পরিচিত সুবল ভৌমিক বাবুর সঙ্গে কথা বলছি। আমি না কোনো সহসভাপতি, না কোনো অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি। আমি জাস্ট বলছি যে এই যে তেলের দামটা বাড়লো, গাড়িটা নিয়ে বাড়ি থেকে এলেন, গাটা জ্বালা করেনি? সোজা সবটা উত্তর দিন। না না, গাটা জ্বালা কি, আমি তো একজন দেশের নাগরিক। আজকে থেকে আমি 1 পয়সার কয়েন দেখেছি, তাম্রবর্ণ, তামার। তো এখন কি 1 পয়সা চলবে? তা আপনি কি না খেয়ে আছেন? বয়স আছে কিন্তু সুবলদা। না না, 1 টাকা, আবার 1 পয়সার একটা তামার কয়েন দেখেছি, 2 পয়সার কয়েন দেখেছি, 3 পয়সার, 5 পয়সা, ঠিক আছে। তো আমরা সেই জায়গাটাও দেখে এসেছি, তাহলে কি এখন 1 টাকা চলবে? দেশ এগুচ্ছে সব, মানে তাহলে দেশের মানুষকে খাইয়ে পরিয়ে তো ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে 15টা বড় প্রজেক্ট ছাড়া ভারতবর্ষ হচ্ছে, কম্প্রিহেন্সিভ এত বড় প্রজেক্ট, এবং সেইগুলোর জন্য 20 লক্ষ কোটি টাকা খরচ করছে। ভারতবর্ষের সমস্ত নদীকে এক সূত্রে গাচ্ছে, যাতে এক সময় বন্যা, এক সময় খরা, এগুলো থেকে বাঁচানোর জন্য। ভারতবর্ষের এখন বড় বড় মানে ইয়ে হচ্ছে, সব দিকে ট্যুরিজমের ক্ষেত্রে অনেক ডেভেলপ করেছে, ট্রেড, ট্যুরিজম, ডিফেন্স, কমার্স, সব ক্ষেত্রে, তাহলে টেকনোলজি, সব ক্ষেত্রে, তাহলে দেশ এগোবে না? দেশ এগোবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা কিন্তু পুরো বিষয়গুলো তুলে ধরলেন, এবং তেল যে দাম বৃদ্ধি হয়েছে সেখানে ভারত সরকার কিন্তু তাদের আশা রাখছে যে সেই দামটা কমবে। তো প্যানিক না করে একটু ধৈর্য ধরুন, একটু কষ্ট হবে। বাজারে যেই মাছ কিনতেন 400 টাকা দিয়ে, সেটা 800 টাকা দিয়ে কিনবেন। একটু ধৈর্য ধরুন। এখানে শেষ করছি আজকের আমাদের আলাপচারিতা। আমি মীনাক্ষী, আমার সাথে রয়েছে আমার সহযোদ্ধা রাহুল।